তিনি বললেন, আমি যদি মাঝে মাঝে এসে আপনার সঙ্গে গল্প করি, আপনার কষ্ট হবে না তো? আমি বললাম, না, বরং খুশি হব। তিনি গাঢ় স্বরে বললেন, ধন্যবাদ। আচ্ছা, আমাকে চোখে দেখলে কি আপনি খুব ভয় পাবেন? একটি গল্প, একটি অনুভূতি, কখনো রহস্য, কখনো প্রেম, কখনো শিহরণ। ওয়েলকাম টু মিস্ট্রিয়াস স্যাটারডে, যেখানে প্রতিটি গল্প এক নতুন অভিজ্ঞতা। বিভিন্ন ধরনের রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। আজ আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূতান্বেষী বরদা সিরিজের একটি গল্প, বহুরূপী। গল্পের সূত্রধর আমি, মেঘা। গল্প পাঠে নীল। তাহলে চলুন গল্প শোনা যাক। এটা বড়দার গল্প হলে কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে ব্যাপারটা আমার চোখের সামনেই ঘটেছিল। সুতরাং হেসে উড়িয়ে দেওয়ার আর পথ নেই। যদিও বড়দা মূলত এই ঘটনার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল, তবু এত বড় ভোজবাজি তার মতো মিথ্যেবাদীর পক্ষেও অসম্ভব বলে মনে করি। গত শীতকালে বড়দার মাথায় হঠাৎ বিষয় বুদ্ধি চাগার দিয়ে উঠেছিল। শহর থেকে 15 মাইল দূরে বিহারের গ্রাম্য ভাষায় যাকে দেহাত বলে, সেই অজ পাড়া গায়ে বড়দার কিছু ধান জমি ও কয়েক ঘর কায়েমি প্রজা ছিল। এতকাল ফৌজদার সিং নামক জনৈক শিশুদীয় বংশীয় রাজপুত এই সকল বিষয় সম্পত্তির তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন। কিন্তু হঠাৎ বড়দা শিশুদীয় রাজপুতের সততা সম্বন্ধে সন্দিহান হওয়ায় নিজেই এই কনকনে শীতে ধান কাটবার জন্য প্রস্থান করলেন। 10 দিনের মধ্যে তার আর কোনো খবরই পাওয়া গেল না। প্রত্যেক দিন ক্লাবে বসে অনর্গল মিথ্যে কথা না বললে যার স্বাস্থ্য খারাপ হয়ে যায়, সঙ্গীহীন পাড়া গায়ে তার এই দীর্ঘ প্রবাস কি করে কাটছে, এই প্রশ্ন আমাদের বেশ চিন্তায় ফেলল। সেখানে বড়দা কাকে আষাঢ়ে গল্প শোনাচ্ছে? আমরা ভেবেছিলাম 2 দিন যেতে না যেতেই সে পালিয়ে আসবে, কিন্তু এ কি, 10 দিন কেটে গেল, এখনো তার দেখা নেই। তার বাড়িতে খোঁজ করে জানা গেল বড়দা নিজের কাছারি বাড়িতে পরম সুখে দিন কাটাচ্ছে। তাড়াতাড়ি বাড়ি ফিরবার কোনো ইচ্ছাই নেই। ধান কাটানো যে কিরকম আনন্দদায়ক কাজ, তাই উচ্ছ্বসিত ভাষায় বর্ণনা করে একটা লম্বা চিঠি লিখেছে বড়দা। শুনে আমরা স্তম্ভিত হয়ে গেলাম। অমূল্য বলল, ও ধান টান সব মিছে কথা। যা হয়েছে আমি বুঝতে পেরেছি। বড়দার বউ ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বঙ্গ মহিলা হলেও ধৈর্যের একটা সীমা আছে তো। তা সে কারণ যাই হোক, বড়দার অভাবে ক্লাবের সান্ধ্য অধিবেশনগুলি নিঝুম ও ম্রিয়মান হয়ে পড়তে লাগল। বড়দা যতই মিছে কথা বলুক, সে যে একজন সত্যিকার মজলিসি লোক তা ক্রমশ সকলেই বুঝতে পারলাম। এমনকি অমূল্যকে দেখে মনে হতে লাগল তর্ক করবার একজন প্রতিপক্ষের অভাবে সে ভেতরে ভেতরে বেশ মুচড়ে পড়েছে। অবশেষে 14 দিনের দিন বড়দার চিঠি এলো। তার বাড়ির চাকর রঘুয়া চিঠিখানা ক্লাবে দিয়ে গেল। ক্লাবের সভ্যগণকে সম্বোধন করে বড়দা চিঠি দিয়েছে। চিঠিটা পাঠ করে তার দীর্ঘ অজ্ঞাতবাসের যথার্থ কারণ আর অজানা রইল না। বড়দা লিখেছে, বন্ধুগণ,
তোমরা প্রেতজনিতে বিশ্বাস করো না। আমি কাল্পনিক ভূতের গল্প বানিয়ে বলি, এরূপ ইঙ্গিতও মাঝে মাঝে করে থাকো। তোমাদের মতো অন্ধ নাস্তিকের বিশ্বাস জন্মাতে হলে প্রত্যক্ষ প্রমাণ চাই। তাই জিজ্ঞেস করছি, নিজের চোখে ভূত দেখতে চাও? নিজের কানে ভূতের কথা শুনতে চাও? ভূতের সাথে হাত মেলাতে চাও? আমি এখানে আসবার পর আমার কাছারি বাড়িতে একটি অশরীরী আত্মার সাথে পরিচয় হয়েছে। অত্যন্ত মিশুকে লোক। রোজ অনেক রাত্রি পর্যন্ত আমাদের গল্পগুজব আলাপ আলোচনা হয়। তিনি তোমাদের সাথে আলাপ করতে রাজি হয়েছেন। যদি তোমাদের আপত্তি না থাকে সকলে মিলে এখানে চলে এসো। এক রাত্রি থাকলেই চোখ কানের বিবাদ ভঞ্জন হবে। কবে আসছো জানিও। এখানে আসতে হলে তারাপুর পর্যন্ত বাসে আসতে হয়। সেখান থেকে আমার আস্তানা পায়ে হেঁটে 2.5 মাইল। রাস্তাঘাট নেই বটে, কিন্তু এই সময় কোনো কষ্ট হবে না। তারাপুর থানায় খোঁজ নিলে সেখানকার চৌকিদার পথ দেখিয়ে দেবে। ইতি তোমাদের বড়দা। চিঠি পড়ে অমূল্য বলল, এই 14 দিন জিরিয়ে নিয়েছে কিনা, একটা বড় রকম বুজরুকি দেখাবে এবারে। আমি বললাম, কিন্তু ভূতের সঙ্গে হাত মেলানোটা হবে কি করে? প্রীতি বলল, সেটা যথাস্থানে পৌঁছে পরীক্ষা করে দেখা যাবে। তাহলে কবে যাওয়া স্থির করছো? গবেষণা করে স্থির হলো আগামী মঙ্গলবার আমি, অমূল্য, পৃথ্বী ও চুনি, এই 4 জন আগে ভাগে কোনো খবর না দিয়েই বড়দার আড্ডায় গিয়ে হানা দেব। বড়দিনের ছুটি এসে পড়েছে। প্রেতাত্মার সাথে করমর্দনের সৌভাগ্য যদি নাও ঘটে, তবু একটা আউটিং তো হবে। ওদিকটাতে শিকারও ভালো পাওয়া যায়। নির্দিষ্ট দিনে আমরা 4 জন বিকেলে আন্দাজ ওই 3:30 নাগাদ বাস থেকে নেমে হাঁটা পথ ধরলাম। ধান ক্ষেতের আলের ওপর দিয়ে যাদের চলার অভ্যেস নেই তাদের পক্ষে এই পথ পায়ে হেঁটে পার করা বেশ কষ্টের হতে পারে। মানে মাঝে মাঝে অতর্কিতভাবে রাস্তার পাশে পাঁকে পড়ে গিয়ে বিশ্রাম নেওয়ার সুযোগও হতে পারে। কিন্তু সে যাই হোক, 2.5 মাইল পথ যে এত দীর্ঘ হতে পারে তা আগে কখনো ভাবতে পারিনি। অমূল্য ব্যঙ্গ করে বলল, মাইলগুলো সম্ভবত ভৌতিক মাইল, তাই তার আদি অন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অতি প্রাকৃত 2.5 মাইলের শেষে যখন বড়দা রাস্তায় গিয়ে পৌঁছালাম, তখন পৃথিবী পৃষ্ঠে দিনের আলো আর নেই। চারিদিকে কোনো মানুষের বসতি নেই। আবছায়া ধান ক্ষেতের মাঝখানে বিঘেখানে পড়ে থাকা জমি, তারই এক প্রান্তে একটি জীর্ণ ইটের ঘর, চারপাশে ছোট বারান্দা, মাথার ওপর খড়ের ছাউনি। পড়ে থাকা জমির ওপর কিছু কিছু জায়গায় খড়ের স্তূপ রাখা আছে। প্রথমটা লোকজন কাউকে দেখতে পেলাম না, তাই ঠিক স্থানে পৌঁছেছি কিনা সন্দেহ হতে লাগলো। তারপর কিছু দূরে একটা শিকলে বাঁধা কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল। কাছে গিয়ে দেখলাম বড়দার কুকুর খোকোশ। খোকোশের সঙ্গে আমাদের বন্ধুত্ব ছিল ভালোই, কিন্তু আজ বিশেষ উৎসাহ দেখালো না। ঘুম ঘুম চোখে একবার তাকিয়ে আবার থাবার মধ্যে মুখ গুঁজে ঘুমোতে লাগলো। কিন্তু বড়দা কোথায়? ঘরের মধ্যে আলো জ্বলছে না। এদিক ওদিক চাইতে দেখি খড়ের একটি গাদার তলা থেকে হামাগুড়ি দিয়ে একটি প্রাণী বের হয়ে আসছে। মূর্তিটি ক্রমে খাড়া হয়ে আমাদের সামনে এসে ফৌজি সেলাম করে দাঁড়ালো। প্রথমটা ভেবেছিলাম বুঝি বড়দার শিশুদীয় বংশীয় রাজপুত, কিন্তু দেখলাম তা নয়। নেপাল থেকে আসা
চন্দ্রবংশীয় একজন ক্ষত্রিয়। সম্ভবত বড়দার দেউড়ি পাহারা দেওয়ার জন্য তাকে কাজে লাগানো হয়েছে। পরনে খাকি পোশাক, পায়ে বুট জুতো, কোমরে কুকরি, রীতিমতো যোদ্ধা বেশ। তাকে বড়দার কুশল প্রশ্ন জিজ্ঞেস করায় তিনি চন্দ্রবংশীয় ভাষায় যা বললেন তার বিন্দু বিসর্গও বুঝতে পারলাম না। শীতে এতখানি পথ হেঁটে শরীর ক্লান্ত হয়ে পড়েছিল। আমরা আর বাক্য ব্যয় না করে ঘরের দিকে এগোলাম। চন্দ্রবংশীয় ক্ষত্রিয় নির্বিকার মুখে আবার খড়ের গাদার মধ্যে প্রবেশ করল। আমরা যেখানে ছিলাম সেখান থেকে ঘরটা বোধ করি 30 পা দূরে। বারান্দা শুদ্ধ ঘরের ভিত মাটি থেকে 2 হাত উঁচুতে অবস্থিত। বারান্দায় উঠে সামনেই ঘরে দরজা। আমি সর্বপ্রথম উঠে দরজার দিকে পা বাড়িয়েই চমকে উঠলাম। অন্ধকার দরজার মুখে কে দাঁড়িয়ে রয়েছে। পরক্ষণেই বড়দা সশব্দে হেসে উঠল, বলল, এসো এসো, খবর না দিয়ে এলে যে, আমাকে বিশ্বাস করতে পারলে না। আমরা ঘরে প্রবেশ করলাম। বড়দা একটা তেলের ল্যাম্প জ্বালিয়ে টেবিলের উপর রাখল। অমূল্য খানিকটা বিরক্তির স্বরে বলল, ঘরেই তো ছিলে, তো সাড়া দিচ্ছিলে না কেন? দেয়ালা হচ্ছিল বুঝি? উত্তরে বড়দা কেবল হাসল, বলল, বসো সবাই, শীতে নিশ্চয়ই কাহিল হয়ে পড়েছ। চা তৈরি আছে, দিচ্ছি। বলে প্রকাণ্ড একটা থার্মোফ্লাস্ক থেকে গরম চা ঢেলে সকলকে দিতে লাগলো। চা খেতে খেতে বড়দার ঘরের চারদিকে চোখ বোলাতে লাগলাম। ঘরের কোথাও এতটুকু প্লাস্টার নেই। নোনা ধরা লাল ইটগুলি সারি সারি দাঁত বের করে রয়েছে। মেঝে মাটির, গোবর দিয়ে লেপা। এক কোণে একটি ছোট্ট 4 পায়ের ওপর বড়দার লেপ বিছানা স্তূপীকৃত রয়েছে। আর এক কোণে একটি বড় কাঠের সিন্দুক, তার উপর চায়ের সরঞ্জাম, স্টোভ ইত্যাদি রাখা রয়েছে। ঘরের মাঝখানে একটি কেরোসিন কাঠের টেবিল এবং তাই ঘিরে কয়েকটি কঞ্চির মোড়ার ওপর বসে অনুজ্জ্বল ল্যাম্পের আলোয় আমরা কয়েকজন চা পান করছি। খোলা দরজা দিয়ে ঠান্ডা হাওয়া আসছিল। বড়দা সেটা বন্ধ করে দিয়ে আমাদের মধ্যে এসে বসল। তৃপ্তিভাবে 2 হাত ঘষতে ঘষতে বলল, আমার ঘরটি কেমন দেখছো? ঘর ছিল না, কেবল 4টি পুরনো দেওয়াল দাঁড়িয়েছিল। আমি এসে ঘরের চাল তুলে থাকবার উপযোগী করে নিয়েছি। কি ভালো হয়নি? খাসা হয়েছে। পেয়াদা সেপাই চিরকাল ওই বাইরের খড়ের ছাপ্পড় তৈরি করে তার মধ্যে থাকে, এবারও তাই আছে। কিন্তু আমি ভাই পারলুম না। তেরপলের তলায় 1 রাত্রি শুয়েছিলাম। বাপরে বাপ, কি শীত! ঘরের মধ্যে একরকম ভালোই আছি। আচ্ছা, ঘরটা তোমাদের বেশ মনে হচ্ছে না? আমরা সকলেই ঘাড় নেড়ে সায় দিলাম। বলে বড়দা ঠিক কি বোঝাতে চাইল জানি না, কিন্তু এই ঘরে পা রাখবার পর থেকেই আমার মনের উপর কেমন একটা ছায়া পড়তে আরম্ভ করেছিল। মনের সেই পরিহাস তরল ভাব আর ছিল না। কোথায় এ ঘরের কি গলদ আছে বুঝতে পারছিলাম না। অথচ অপরিচিত অন্ধকার পথে চলবার সময় যেমন চোখ কানের তীক্ষ্ণতা অজ্ঞাত সারি বেড়ে যায়, তেমনি একটা দুর্লক্ষ অবাস্তবতার সংশয় আমার ইন্দ্রিয়গুলোকে অতিশয় সতর্ক ও সচেতন করে তুলেছিল। চায়ের পেয়ালা নামিয়ে রেখে অমূল্য বলল, তারপর তোমার ভূত কই?
বড়দার হাসি মুখ আস্তে আস্তে গম্ভীর হয়ে গেল। সে যেন কান খাড়া করে কয়েক মুহূর্ত কি শুনল, তারপর অমলের দিকে ফিরে খানিক দুঃখের সাথেই বলল, ভয় নেই, তার পরিচয় পাবে। মিথ্যে মিথ্যে তোমাদের এতদূর ডেকে আনিনি। চুনি জিজ্ঞেস করল, কতক্ষণে তার দর্শন পাওয়া যাবে? তার আসার সময় কিছু স্থিরতা আছে কি? বড়দা বলল, কিচ্ছু না। শুধু তাই নয়, কোন রূপে তিনি আসবেন তারও স্থিরতা নেই। আমরা মোড়া টেনে আরো ঘনিষ্ঠ হয়ে বসলাম। পৃথ্বী হাসবার চেষ্টা করে বলল, সেটা কিরকম? তিনি মানুষের রূপ ধারণ করে আসেন বটে, কিন্তু চেহারা সবসময় একরকম হয় না। তার মানে কি? তার মানে বড়দা যেন একটু ইতস্তত করল। অশরীরী আত্মাকে স্থূল দেহ ধারণ করতে হলে কিছু জান্তব মাল মশলা দরকার হয়। তার নাম বিজ্ঞানের ভাষায় এক্টোপ্লাজম। এই এক্টোপ্লাজম প্রয়োজন মতো না পেলে চেহারা একটু অন্যরকম হয়ে যায়। অমূল্য বলল, ও, তোমার সেই পুরনো থিওরি। কিন্তু তোমার ইনি এক্টোপ্লাজম পান থেকে। বড়দা একটু চুপ করে থেকে শেষে ধীরে ধীরে বলল, বোধহয় খোকোশের গা থেকে। তিনি যতক্ষণ থাকেন কুকুরটা নির্জীব হয়ে পড়ে থাকে, নড়ে চড়ে না, ডাকেও না। তবে শুধু যে এক্টোপ্লাজমের তারতম্যে চেহারার তারতম্য হয় তা নয়, অন্য কারণও আছে। অন্য কারণটা কি? ইচ্ছা। প্রেতজনী ইচ্ছা করলেই চেহারা বদল করতে পারে, কারণ তাদের দেহের উপাদান মানুষের দেহের উপাদানের মতো কঠিন বস্তু নয়। এই সময় বড়দাকে একটু বিশেষভাবে লক্ষ্য করলাম। এই কয়দিনে তার কি একটা পরিবর্তন ঘটেছে। পরোক্ষ বিশ্বাসের গণ্ডি ছাড়িয়ে যেন সে সাক্ষাৎ উপলব্ধি দৃঢ়তর ভিত্তির উপর পা দিয়ে দাঁড়িয়েছে। অন্যের কথায় বিশ্বাস করার যে গণ্ডিটা থাকে সেটা ছাড়িয়ে নিজের উপলব্ধির বিষয়টাকে আরো দৃঢ় করে নিয়েছে। তার্কিকের তর্ক করার ইচ্ছে একেবারেই নেই। মুখে একটা নিঃসংশয় প্রসন্নতার ভাব, ঠোঁটের কোণে একটা কৌতুক মেশানো কোমলতা খেলা করছে। বড়দার এই পরিবর্তন আমার মনের ছায়াকে আরো গাঢ় করে তুলল। পৃথ্বী বলল, থিওরি যাক, এখন ঘটনাগুলো বলো শুনি। তোমার সঙ্গে ঘনিষ্ঠতা কতদূর দাঁড়িয়েছে, কোথায় প্রথম সাক্ষাৎ হলো, ইত্যাদি। অর্থাৎ তোমাকে আগাগোড়া গল্পটা বলবার সুযোগ দিচ্ছি, আরম্ভ করো। বড়দা একটু হেসে বলল, বেশ, দেখো, একটা কথা তোমাদের বলে রাখি। যদি কোনো সময় বুঝতে পারো যে তিনি এসেছেন, ভয় পেও না। ভয় পেলে সব নষ্ট হয়ে যাবে। চারিদিকে সচকিতভাবে চেয়ে আমরা আশ্বাস দিলাম, ভয় পাব না। বড়দা তখন বলতে আরম্ভ করল, প্রথম যে রাত্রে এ ঘরে শুই সে রাত্রে কিছু বুঝতে পারিনি। দ্বিতীয় রাত্রে হঠাৎ একসময় ঘুম ভেঙে গেল। শুনতে পেলাম ঘরের মধ্যে কে যেন খসখস করে চলে বেড়াচ্ছে। দরজা বন্ধ করে শুয়েছিলাম। ভাবলাম শীত কেটে চোট ঢুকছে। বালিশের তলায় টর্চ ছিল। হঠাৎ জেলে ঘরের চারদিকে ফেললাম, না, কেউ কোথাও নেই। আবার আলো নিভে যেই শুয়েছি অমনি খসখস শব্দ আরম্ভ হলো। আবার আলো জ্বাললাম। এরকম 3-4 বার হলো। তারপর হঠাৎ বুঝতে পারলাম
সারা জীবন এই বিষয় নিয়ে নাড়াচাড়া করেছি, তবু বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। আলো নিভিয়ে গলার স্বর যথাসাধ্য সংযত করে বললাম, আপনি কে আমি জানি না, কিন্তু আপনার যদি কিছু বলবার থাকে আমাকে বলতে পারেন। মনে হলো কে যেন আমার বিছানার পাশে এসে দাঁড়ালো। তারপর ভাঙা ভাঙা অস্পষ্ট আওয়াজ শুনতে পেলাম, আপনি ভয় পাবেন না। লেপের মধ্যে থেকেও হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। বললাম, না। তিনি মৃদু কণ্ঠে একটু হাসলেন, যেন আমার অবস্থা বুঝতে পেরেছেন। হাসি শুনে আমার মনে সাহস হলো। ভারী সহানুভূতিপূর্ণ নরম হাসি, একটু করুন। আমি বললাম, দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। চোখে কিছু দেখতে পেলাম না, অনুভবে বুঝলাম তিনি আমার বিছানার পাশে বসলেন। তারপর নিঃশ্বাসের মতো মৃদু স্বরে বললেন, আমি এই ঘরটাতে থাকি। আপনি এসে পর্যন্ত আলাপ করার জন্য ছটফট করছি, কিন্তু পাছে আপনি ভয় পান, তাই সাহস হচ্ছিল না। আমি কি বলবো ভেবে পেলাম না। তিনি বলতে লাগলেন, এইখানে প্রায় 25 বছর আছি। ঘরটা আমি তৈরি করেছিলাম, তারপর মৃত্যু হলো এইখানে। প্লেগ হয়েছিল, সৎকার করবার কোনো লোক ছিল না। মৃতদেহটাকে শিয়াল কুকুরে ছিঁড়াছিঁড়ি করল। সেই থেকে জায়গা ছেড়ে যাওয়ার আমার উপায় নেই, একলাই থাকি। আপনি এসেছেন দেখে ভারী আনন্দ হলো। কারোর সঙ্গে তো মিশতে পারি না, দুটো কথা কইবার সুযোগ হয় না। সবাই ভয় পায়, অথচ আমি বা আমরা কারো অনিষ্ট করতে চাই না, ক্ষমতাও নেই। কেন বলুন দেখি, সবাই ভয় পায়? এই প্রশ্নের উত্তর জানি না, তাই জবাব দেওয়া হলো না। তিনি বললেন, আমি যদি মাঝে মাঝে এসে আপনার সঙ্গে গল্প করি, আপনার কষ্ট হবে না তো? আমি বললাম, না, বরং খুশি হব। তিনি গাঢ় স্বরে বললেন, ধন্যবাদ। আচ্ছা, আমাকে চোখে দেখলে কি আপনি খুব ভয় পাবেন? সত্যি বলছি, আমার চেহারা বিভৎস নয়, সাধারণ মানুষেরই মতো। বুকের ভেতর দুরু দুরু করে উঠল, কিন্তু বললাম, না, ভয় পাবো না। তিনি বললেন, তবে আলোটা জ্বালুন। মনকে দৃঢ় করে টর্চ জ্বাললাম। মুহূর্তের জন্য তাকে দেখতে পাওয়া গেল। আমাদেরই সমবয়স্ক একটি যুবক, ময়লা রং, আগ্রহ ভরা চোখে আমার পানে চেয়ে রয়েছেন। নিতান্তই সহজ মানুষের চেহারা, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু তবু বুদ্ধি বিবেচনা কোনো কাজই লাগলো না। সমস্ত অন্তরাত্মা যেন ভয়ে আঁতকে উঠল। মূর্তিও সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। শুনতে পেলাম বাইরে খোক্কুস কুকুরটা কান্নার মতো একটা আওয়াজ করে ডেকে উঠল। বড়দা চুপ করল। ফুসফুস থেকে অবরুদ্ধ বাষ্প মুক্ত করে বললাম, তারপর? বড়দা বলল, তারপর হঠাৎ উঠে দাঁড়ালো
আগের মতো কান খাড়া করে শুনল। তারপর আমাদের দিকে ফিরে তাড়াতাড়ি বলল, সময় সংক্ষিপ্ত হয়ে আসছে। হ্যাঁ, তারপর ক্রমে ভয় কেটে গেল। এখন রোজই তিনি আসেন, অনেক কথাবার্তা হয়। তোমাদের সঙ্গে দেখা করবার জন্য তিনি উৎসুক ছিলেন, কিন্তু আর সময় নেই। এসো। বড়দা আমার দিকে তার হাত বাড়িয়ে দিল। কিছু না বুঝে তার সাথে হ্যান্ডশেক করলাম। বড়দার হঠাৎ হলো কি? আমাদের বিদায় করতে চায় নাকি? অমূল্য বলল, কিন্তু কই, তিনি এখনো দেখা দিলেন না। বড়দা আবার বসে পড়ল। মুখের ওপর দিয়ে একবার হাত চালিয়ে বলল, হয়তো দেখা দিয়েছেন, তোমরা জানতে পারোনি। এই সময় বাইরে দ্রুত পদধ্বনি শোনা গেল। আমরা চমকে সোজা হয়ে বসলাম। পায়ের শব্দ বারান্দার উপরে উঠল। তারপর বদ্ধ দরজায় সজোরে ধাক্কা পড়ল। হৃদযন্ত্রটাও ওই ধাক্কার সঙ্গে সঙ্গে চমকে উঠল। আমরা জিজ্ঞাসুভাবে বিস্ফারিত চোখে পরস্পরের দিকে চাইলাম। এই সময় হঠাৎ কি আসলো? তবে কি বড়দার মুখে একটা ম্লান হাসি খেলা করছিল। সে পূর্ণ চোখে আমার দিকে চেয়ে বলল, বুঝতে পারছো না? আমি নীরবে মাথা নাড়লাম। বড়দা ব্যথিত অবসন্ন কণ্ঠে বলল, এখনই বুঝতে পারবে। দরজা খুলে দাও। দরজা খুলে দেব? কিন্তু দরজার উপরে কি আছে? আবার সজোরে ধাক্কা পড়ল। বড়দা আবার চোখের নীরব ইঙ্গিতে আমাকে দরজা খুলে দিতে বলল। আমি মোহাচ্ছন্নের মতো উঠে গিয়ে দরজার হুড়কা খুলে দিলাম। অধীর হাতে কভার ঠেলে ঘরে প্রবেশ করল বড়দা। বড়দা বলে উঠল, আরে তোমরা এসেছো? আমি একটা কাজে বেরিয়েছিলুম। আমাদের মুখ দেখে বড়দা অর্ধপথে থেমে গেল। আমরা সকলে যে মোড়ায় বড়দা বসেছিল সেই দিকে ফিরলাম। দেখলাম মোড়ায় যে বসেছিল সে নেই, মোড়া খালি। এই সময় বাইরে বড়দার কুকুরটা কান্নার মতো একটা দীর্ঘ একটানা সুরে ডেকে উঠল। বড়দা সেই ডাক শুনে তীক্ষ্ণ চোখে আমাদের দিকে চাইল। তারপর ব্যগ্র কণ্ঠে বলল, হ্যাঁ তবে কি? আমি অতি কষ্টে গলা থেকে আওয়াজ বার করলাম, হ্যাঁ অতিথি সৎকারের কোনো ত্রুটি হয়নি, কিন্তু ভাই আজ রাত্রি আমরা বাড়ি ফিরব। শুনলেন আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূতান্বেষী বরদা সিরিজের বহুরূপী। গল্পের সূত্রধর আমি মেঘা, গল্প পাঠে নীল, সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইনে নীল, পরিচালনায় মেঘা। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্টে টিউনড, স্টে কিউরিয়াস। মিস্ট্রিয়াস স্যাটারডে, now at a darker hour.